ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমার মনে হচ্ছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও পাবো। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে তিস্তায় নাকি পানি নাই, কিছু তো আছে, আর কিছু থাকলে সেই কিছু অংশের একটা অংশ তো আমরা পাবো। তিস্তা ও সীমান্ত হত্যা নিয়েও ঢাকার মনোভাব জানিয়েছেন উপদেষ্টা। যে পানি কম আছে, খুবই কম আছে, আছে 100 কিউসেক পানি থেকে তাদের 30 কিউসেক তারা আমাদের দিতে পারে না, এই শব্দটা ব্যবহার করেছে। এই কথাটা স্পষ্ট করে বলেছে। পাশাপাশি সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে জবাবদিহিতা চেয়েছে ভারতের কাছে। আমরা দীর্ঘদিন যে লড়াই করছি, সেই লড়াই আমরা রাষ্ট্রকে পাশে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে। আজকে একটা দুঃসংবাদ দেব, আরেকটা সুসংবাদ দেব। দুঃসংবাদ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশে একজন নাগরিককে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং আমাদের বিজিবি তার তীব্র নিন্দা সেখানে জানিয়েছে এবং বারবার চিঠি দেওয়ার পরেও লাশ দিচ্ছিল না। লাশ এজন্য দেয় না যে এটা বাংলাদেশের নাগরিক কিনা তারা স্বীকার করতে চায় না। তো এইরকম একটা পরিস্থিতি। আর ভালো খবর হলো ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, সেখানে বিজিবি দীর্ঘদিন পর এই প্রথম গুলি নিক্ষেপ করেছে, বেশ গোলাগুলি হয়েছে। এটা হলো একটা আপডেট। আরেকটা আপডেট হলো ঝিনাইদহ সীমান্তে একজন ভারতীয় পুলিশকে বাংলাদেশের বিজিবি গ্রেপ্তার করেছে। আমার একটা প্রশ্ন ইন্ডিয়ানদের কাছে, এই যে বাংলাদেশ গ্রেপ্তার করলো একজন ভারতীয় পুলিশকে যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল, তাহলে বাংলাদেশের কোনো লোক ইন্ডিয়ায় অনুপ্রবেশ করলে ভারত গুলি করে হত্যা করে, তাহলে এই পুলিশকে গুলি করে হত্যা করা কি উচিত ছিল? হ্যাঁ এবং না, ইন্ডিয়ানদের কাছে জিজ্ঞাসা করছি। আর আমরা বাংলাদেশিরা বলছি যে না, গুলি করে হত্যা করা উচিত নয়। এক দেশের মানুষ আর এক দেশের সীমানায় গেলেই তাকে গুলি করতে হবে এরকম কোনো বিধান কোথাও নাই। এক দেশের মানুষ তার অন্য দেশের সীমানা ক্রস করলে তাকে গ্রেপ্তার করা, আটক করা এবং তারপরে দুই দেশের মধ্যে আলোচনা হওয়া, এগুলো স্বাভাবিক বিষয়। কিন্তু বছরের পরে বছর এভাবে গুলি করে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে। গত 16 বছরে প্রায় 1100 মানুষকে হত্যা করেছে, 2 বছরে 110 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইন্ডিয়া। আমার কথা হলো পাকিস্তান 9 মাসের যুদ্ধে বাংলাদেশের অনেক নাগরিককে হত্যা করেছে, পাকিস্তানের নাগরিকও হত্যা হয়েছে। এটা হলো একটা বিষয়। যুদ্ধ অবস্থা দুই দেশের মধ্যে, সেখানে সে যুদ্ধে মানুষ মারা গেছে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কবে যুদ্ধ হলো? তাহলে এত মানুষ কেন মারা গেল? এই জবাব ইন্ডিয়ানরা দিতে পারবে কি? আমাদের জিজ্ঞাসা। আমরা বারবার বলেছিলাম যে বাংলাদেশের শত্রু ইন্ডিয়া, এটা আমরা বলেছিলাম যে এই শত্রু আইডেন্টিফাই হয়েছে। অনেকে আবার বলে যে ইন্ডিয়ান নাগরিক আমাদের শত্রু নয়, শুধুমাত্র ইন্ডিয়ার সরকার আমাদের শত্রু। আমি আপনাদেরকে একটা কথা বলছি, এই যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, ইন্ডিয়ার অনেক মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন হচ্ছে, এরকম একটি গান গল্প তারা মিলাই দিয়েছে। আমরা দেখলাম যে একজন বাবা তিনি ফেসবুকে পোস্ট করেছে তার সন্তান, তিনি একজন হিন্দু, তার বাড়িতে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, এই ধরনের বক্তব্য দিয়েছে টিভিতে, কিন্তু তার বাড়িতে এই ধরনের কোনো হামলা হুমকি হয়নি। পাশাপাশি লিটন দাস, যার বাড়িতে হামলা হওয়ার গুজব ছড়িয়েছিল ইন্ডিয়ান টিভি, কিন্তু লিটন দাস নিজেই ফেসবুকে স্বীকার করেছে তার বাড়িতে কোনো হামলার শিকার হয়নি। ইন্ডিয়ান মিডিয়াগুলো এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার যেটা প্রশ্ন, যে ইন্ডিয়ার সরকার শুধু বাংলাদেশের শত্রু, নাকি ইন্ডিয়ার অন্যান্য যে অংশ রয়েছে তারাও শত্রু? আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান বিরোধী দল, ইন্ডিয়ান মিডিয়া, এমনকি ইন্ডিয়ার প্রত্যেকটা ধূলিকণা বাংলাদেশের সাথে শত্রু সুলভ আচরণ করছে। তার প্রমাণ হলো ইন্ডিয়ার বিরোধী দল সে মোদিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে সামরিক অভিযান চালানোর জন্য। তার মানে কি, ইন্ডিয়ার সরকারি দল বলেন অথবা বিরোধী দল বলেন, দুইটাই বাংলাদেশের
শত্রু এবং সেই প্রমাণ তারা দিচ্ছে। আজকে বাংলাদেশের নাগরিকরা, আমরা যারা ভারতীয় পণ্য বয়কট, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই চালাচ্ছিলাম, আজকে সেই লড়াইটাই শুরু হয়ে গেছে। আসেন আমরা একটু দেখি বাস্তবতা কি আসলে। তিস্তা ও সীমান্ত হত্যা নিয়েও ঢাকার মনোভাব জানিয়েছেন উপদেষ্টা। যে পানি কম আছে, খুবই কম আছে, আছে 100 কিউসেক পানি যদি থাকে তাহলে 30 কিউসেক আপনারা আমাদের দিতে পারেন, এই শব্দটা ব্যবহার করেছি।